তো ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমি তোমাদের মেন্টর সোহন কর। আজকে আমাদের টপিক হলো ইন্টিগ্রেশন। আমাদের যে লেকচার প্ল্যান ছিল তাতে আজকে লেখা আছে আজকে আমাদের টপিক ইন্টিগ্রেশন। তো মেনলি প্রথমে বলে দিই, যদি ডাব্লিউপি যেই বেসিসে দেখা যায় তাহলে ইন্টিগ্রেশন ডেফিনিট ইনডিফিনিট দু রকমের হতে পারে। যেহেতু ডাব্লিউপি যেইতে অনলি এমসিকিউ টাইপ কোশ্চেন আসে, তার জন্য ইন্টিগ্রেশন যেগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনিট দেওয়া হয় আর কি। সেগুলো অবভিয়াসলি ডেফিনিট ইন্টিগ্রেশন থাকে। কেন? কারণ ইনডেফিনিট ইন্টিগ্রেশন যে অপশানস থাকে, অপশানসগুলোকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলেই আমাদের ইন্টিগ্রেশনের আনসারটা বেরিয়ে যাবে। মানে যদি অপশান ডিফারেন্সিয়েট করে আমরা কোশ্চেনটা পাই তাহলেই আমরা বুঝতে পারবো ওটাই কারেক্ট অপশান করে আমরা মার্ক করতে পারবো। তো ডাব্লিউবিজেইতে সাধারণত ডেফিনিট বেশি দেয়। ডেফিনিট ইন্টিগ্রেশন ইম্পর্ট্যান্ট ইন ডাব্লিউবিজেই। আর যেটা কথা হলো সেটা হলো আমরা আজকে যেটা করব সেটা হলো ইনডিফিনিটের কিছু ফর্মুলাস দেখে নেব, যদি বিপদে পড়তে হয় তাহলে যেন ফর্মুলাগুলো মনে থাকে। আর তারপর ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু মেন ফর্মুলা, এই জিনিসগুলো দেখব। তো বেসিক আমাদের কিছু ফর্মুলাস আছে, ওগুলো আমরা একটু দেখে নিই। সিটা বারবার আমি লিখবো না, সিটা হলো আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কারণ আমরা জানি যখন আমরা ডিফারেন্সিয়েট করি কোনো কনস্ট্যান্ট কী হয়ে যায়, জিরো হয়ে যায়। তো আমরা সিটাকে দিই যাতে আমরা অ্যাজাম্পশন করে নিই যে ওখানে একটা কনস্ট্যান্ট ছিল। এইটা বারবার লেখার আমার মনে হয় না দরকার আছে, এটা প্রত্যেকেই জানে। জাস্ট আমি শুধু টার্মটা লিখবো, ঠিক আছে? তারপর যেটা আসছে সেটা হলো এই ফর্মুলাটা। আমরা এগুলো প্রুফও করতে পারবো। যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা প্রুফগুলোও পারবো, কোনো অসুবিধা হবে না। তারপরে কি ফর্মুলা আসছে, এই ফর্মুলাটা আসছে। খুবই সিম্পল ফর্মুলা, যদি আমরা প্রুফ করি তাও করতে পারবো। সবাই জানে এই ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলা যেগুলো। আমি ডিএক্স দিচ্ছি না আরেকটা কারণে, কারণ বারবার ডিএক্স দেওয়ার কোনো মানে হয় না। তো এখানে ডিএক্স আছে, হ্যাঁ, মানে এক্সের রেসপেক্টে, তো সেটা একটু সবাই কনসিডার করে নেওয়া। এগুলো প্রত্যেকেই জানে, আই গেস প্রত্যেকেরই জানা উচিত। তেমনি করে কসেক স্কোয়ার এক্স কট এক্স হয়ে যাবে। এগুলো খুবই ইজি জিনিস এবং প্রত্যেকেই জানে। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সরি, এটা মাইনাস কট হবে, মাইনাস হবে একটা, কারণ কট মানে মাইনাস কসেক স্কোয়ার এক্স, তার ডিফারেন্সিয়েশন। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, ভুল করা হবে না। তারপর যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ sec x tan x is equals to sec x, এটা। তারপর ইন্টিগ্রেশন অফ cosec x cot x is equals to cosec x, যে এই মাইনাস cosec x, যাই হোক এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে মেনলি। তো এগুলো খুব বেসিক ফর্মুলা। যদি আমরা দেখি ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। তারপর যদি আমরা দেখি 1/x মানে ডিএক্স থাকলে একটা, তাহলে লন এক্স হয়। এই ফর্মুলাগুলো বেশিরভাগই আমরা জানি, তো
তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার নেই আপাতত। তো বাকি আমরা একটা জিনিস দেখবো, সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। তো সেটা আমরা একটু পরের পার্টটায় দেখি। তো এবার আমরা একটু মেথড অফ সাবস্টিটিউশন দেখে নেব। মেথড অফ সাবস্টিটিউশন কি, যদি আমাদের একটা ফাংশন ধরা যাক দেওয়া রইল ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এই 2 + x³ dx, তাহলে এটা আমরা কিভাবে করব? তখন সেক্ষেত্রে আমরা যদি এটা সলভ করতে চাই, তখন আমরা এই 2 + x³ z ধরে নিতে পারি। লেট এটার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, 3x² dx = dz। তাহলে x² dx কি দাঁড়াচ্ছে, dz/3। তাহলে এই ফাংশনটা কিসে রিডিউস হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ dz/3z, তাই তো অবভিয়াসলি। এবার 1/3 যেহেতু একটা কনস্ট্যান্ট বেরিয়ে এলো, dz/z। তো dz/zটা আমরা সবাই জানি, dz/z এর কি হবে, 1/3 ln z। এবার এই ফর্মে রেখে দিলে বোর্ড যারা পড়ছে তাদের কিন্তু নাম্বার কাটবে, তো তাদের আবার জেডটাকে রিপ্লেস করে দিতে হবে। জেড কি ছিল, ln 2 + x³, ব্যাস হয়ে গেল। তো এটাকে বলে মেথড অফ সাবস্টিটিউশন। তো মেথড অফ সাবস্টিটিউশন করে আমরা কিছু ফর্মুলাস পাই। ফর্মুলাসগুলো পেয়েছি জাস্ট, সেটা হলো ইন্টিগ্রেশন অফ 10x dx, সেটা হয় log of sec x প্লাস সি। আবারও বলছি, আমি লিখছি না, কারণ প্লাস সি বারবার লেখার কোনো মানে হয় না। যদি আমি ইন্টিগ্রেশন অফ cot x দিই তাহলে আসছে -log of cosec x। যদি এবার আমি ইন্টিগ্রেশন অফ sec x দিই, ইন্টিগ্রেশন অফ sec x সেটা আসছে log of sec x + 10x, এইটা আসছে। এইটাকে আরেকটা ফর্মে লেখা যায়, log of tan of π/4 + x/2, এই ফর্মেও লেখা যায়। তারপর যদি আমরা দেখি cosec x, এর কি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো এটা হবে log of আমাদের tan x/2। এটাকেও আরেকভাবে লেখা যেতে পারে, সেটা হলো log of cosec x - cot x। তো এগুলো জাস্ট মনে রাখার জন্য, কারণ এই টাইপের ফর্মুলা দিয়ে WBJEতে কোশ্চেন আসবে না। কারণ যদি এরকম আসে ইনডেফিনিট, তাহলে যা যা অপশানস থাকবে ABCD, যদি বাই চান্স কোশ্চেন চলে এলো ইনডেফিনিট ইন্টিগ্রেশনের, তাহলে ABCD অপশানটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা আনসার আসবে সেটাই টিক দিয়ে দিতে হবে। অপশান ডিফারেন্সিয়েশন করে আনসার পেয়ে যাওয়া যাবে। ওই জন্য WBJE বোর্ডও এই টাইপের কোশ্চেন দেয় না।
এই ইনডিফিনিট ইন্টিগ্রেশনে আরও বেশ কিছু ফর্মুলাজ আছে, বেশ কিছু প্রসেসেস আছে, ফর্মুলাজ আছে। তো সেগুলো কিছু কিছু আরেকটু বলে দিই। যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ফর্মুলা হলো 1/a tan ইনভার্স x/a। এটা হলো এর ফর্মুলা। যদি এটাই ইন্টিগ্রেশন অফ dx মাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা কি হবে? 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ। তারপরে যদি এটাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়, তাহলে 1/2a log a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এইটা চলে আসবে। তো এগুলো একটু মনে রাখলে কী হবে, পরীক্ষার হলে যদি বাই চান্স আছে করতে সুবিধা হবে। বাট আমি তাও সাজেস্ট করব যে এগুলো এত মনে রাখার দরকার নেই, আসবে না। ইনডেফিনিট WPJE-তে দেবে না। যদি দেয় অপশান ডিফারেন্সিয়েট করে আনসার পাওয়া যাবে। অপশান ডিফারেন্সিয়েট করলেই আনসার চলে আসবে, ফলে কোনো চাপের বিষয় হবে না এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। কিন্তু এবার আসল বিষয়টা আসছে, যেটা হলো আমাদের মেন টপিক, কি? ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রাল WBJEর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি কেউ ক্যালকুলাস পার্ট ভালো করে করতে চায় তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন পারতেই হবে, নাহলে কিন্তু WBJEতে ইন্টিগ্রেশন পার্টে কিন্তু খুব দুর্বল হয়ে যেতে হবে। তো ডেফিনিট ইন্টিগ্রেশনটা সবাই জানে, এটা মানেও ইন্টিগ্রেশনই, বাট এখানে A to B একটা রিজিয়ান বেঁধে দেওয়া হয় ইন্টিগ্রেশনের জন্য। এটা আশা করি সবাই জানে। A to B যা খুশি হতে পারে রিজিয়নটা, যে A থেকে B এর মধ্যে কোনো ফাংশন f(x) এর ইন্টিগ্রেশন আমাদের বার করতে হয়। এখানে সমস্যাটা কি হয়, এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করতেই হয়, না হলে আমরা ভ্যালুটা পাবো না। কারণ এখানে ইন্টিগ্রেশন না করলে এই বি আর এর ভ্যালু না বসালে আনসার আসবে না, আর আমরা ভ্যালু পাবো না। ধরা যাক একটা উদাহরণ দিই। ধরা যাক একটা কোশ্চেন দিয়েছে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x কিউব ডিএক্স, সরি 3x কিউব ডিএক্স। এটা একটা কোশ্চেন আছে। এবার এর অপশানে আমাদের ধরা যাক দিল চারটে অপশান, ঠিক আছে? কী কী দিতে পারে? প্রথম একটা যদি আমরা একটা ভুলভাল অপশান নিই তাহলে আমরা কি দেখব? ধরা যাক দিল 2 প্লাস 2x প্লাস 9x স্কোয়ার প্লাস সি, এরকম একটা অপশান দিল। তারপর একটা ধরা যাক দিল এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 3x⁴/4, এরকম প্লাস সি। তারপরটাই দিল এক্স কিউব প্লাস x⁴/3 প্লাস 3x⁵/5 প্লাস সি। তারপরটা দিল নান অফ দিস। এরকম চারটে অপশান দিল। এবার ব্যাপারটা হলো, যখনই আমরা WBJE পেপারে এই কোশ্চেন পাবো, সঙ্গে সঙ্গে আমরা অপশান ডিফারেন্সিয়েশন শুরু করে দেবো। এটা ডিফারেন্সিয়েট করে কি দেখব, কি আসছে? 2 প্লাস 18x। এটা কোশ্চেনে নেই, তাহলে এটা হবে না। পরেরটা আমরা ডিফারেন্সিয়েট করে কি দেখব? 2x প্লাস 3x² বাই 3, তাহলে কি হলো? x² প্লাস
3x³ কোশ্চেনে এটা আছে, তাহলে অপশানটা কারেক্ট হলো। যদি মাল্টি অপশান কারেক্ট হয় আমরা আরেকটা চেক করে নেবো, আরও 2-1টা চেক করে নেবো। এখানে সুবিধা হয়ে গেল, আমাদের জানতেও হলো না ইন্টিগ্রেশন কার ইন্টিগ্রেশন কী হবে। কিন্তু বাই চান্স কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে যদি কোশ্চেনটা দিয়ে দিল এইরকম, তখন আমাদের অপশান কী কী দিতে পারে? 4টে অপশান দিল ধরা যাক। অপশান কী কী দিল ধরা যাক, যদি এমনি ঠিকঠাকভাবে আমরা উত্তর বার করি তাহলে কত আসবে? x² + 3x³ তাহলে আসবে x³/3 + 3x³/4/4। তাহলে এটার মোটামুটি ভ্যালু আসলে আসবে ওকে। অপশানগুলো দিল 238/12, 235/12, 230/12 আর none of this। এবার যেটা আমাদের করতে হবে, এবার আমাদের এটা আসলে কোশ্চেন রেডি ছিল না, এটা আমি মনের মধ্যে থেকে বানিয়ে দিয়েছি, তো একবার নিজেকেও ক্যালকুলেট করে নিতে হলো। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এইটাকে ইন্টিগ্রেশন করে ভ্যালু পুট করতে হবে। এখানে আমরা আনসার দেখে কোশ্চেনটা সলভ করতে পারবো না, হবে না। তো এখানে আমাদের ইন্টিগ্রেশনের স্কিলটা আনতে হবে। তো ডেফিনিট ইন্টিগ্রেশন সত্যি বলতে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের চেয়ে কঠিন ইন WBJE এক্সামস। কারণ WBJE-তে যখনই অপশানে এরকম আনসার দেবে তখন আমাদের ইন্টিগ্রেশনের স্কিল কাজে লাগিয়ে সলভ করে ভ্যালু বসাতে হবে। তো সেক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রেশনে কিছু কিছু আমাদের ফর্মুলাস আছে, ট্রিক্স আছে, সেগুলো আমরা দেখব। তো যদি আমরা শুরু করি বেসিক কিছু রুলস বা ফর্মুলাস দিয়ে, ঠিক আছে, তাহলে প্রথমে একটা জিনিস আছে, এটা হলো f(x)(dx) এর a থেকে b তে ইন্টিগ্রেশন অলওয়েজ ইকুয়ালস টু মাইনাস অফ b থেকে a ইন্টিগ্রেশন অফ f(x)(dx)। এটা হলো ফার্স্ট ফর্মুলা আমাদের, যেটা মাথায় রাখতে হবে, কারণ এসব প্রপার্টি কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার যদি আরেকটা ফর্মুলা দেখি, সেটা হলো a থেকে b f(x)(dx), এটা কি না a থেকে c f(x)(dx) প্লাস c থেকে b f(x)(dx)। এইটা আমরা কখন ইউজ করব? যখন f(x)(dx) এর ভ্যালু এই a থেকে b রিজিয়নে ব্রেক হয়ে যাবে, মানে c অবধি একরকম ট্রেন্ড দেখাবে, আবার c থেকে b অবধি আরেক রকম ট্রেন্ড দেখাবে, তখন আমরা এরকম ইউজ করব। যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে আমরা এক্সাম্পলে এটা দেখতে পারি। এটা মুছে দিই প্রথমে। কি দেখব? যদি আমরা নিই 0 থেকে 2 mod of 1 - x dx,
এর ইন্টিগ্রেশন করব আমরা। তো এর ভ্যালু কত আসবে? এবার আমাদের ভাবতে হবে যে মড অফ 1 মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালুগুলো এই রেঞ্জের মধ্যে কোথাও নিজেদের নেচার চেঞ্জ করছে কিনা। তো আমরা জানি 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 করলে এক্স কী হয় 1। তো 1 পয়েন্টে এটা নিজের নেচার চেঞ্জ করবে। কীরকম চেঞ্জ করবে? যদি এটা 1-এর কম হয়, যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে কি হবে না, যদি এটা 0 থেকে 1-এর মধ্যে, আমি রেঞ্জটা লিখছি জাস্ট, দুটো রেঞ্জে ভেঙে নিই, একটা 0 to 1 আর একটা 1 to 2, এই দুটো রেঞ্জে ভেঙে নিলাম। এবার যদি এটা 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে কি হবে 1 মাইনাস এক্স। আর যদি 1 থেকে 2-এর মধ্যে থাকে তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস 1। অবভিয়াসলি যদি আমরা দেখি একটু, এক্সের ভ্যালু ধরলাম 0.5, লেট ইট বি 0.5, তাহলে এটা এই রিজিয়নে আছে, এর ভ্যালু কি হচ্ছে 1 মাইনাস 0.5 হচ্ছে। যদি এক্সের ভ্যালু আমরা ধরলাম 1.6, তাহলে এটা এই রিজিয়নে আছে। যদি এটা 1 মাইনাস 1.6 করা হয় তাহলে কত আসছে মাইনাস 0.6, কিন্তু সেটা তো হতে পারে না, মোটে প্লাস 0.6 হতে হবে। তাহলে সেটা কি হচ্ছে 1.6 মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 1-এ। তো আমরা দুটো রিজিয়ন ভেঙে নিলাম। এবার আমরা দুটো রিজিয়ন ভেঙে এটাকে আমরা সলিউশন করব। তাহলে কি হলো, প্রথমে 0 to 1, 1 মাইনাস এক্স ডিএক্স, প্লাস 1 to 2 এক্স মাইনাস 1 ডিএক্স। এবার আমরা জানি এটার ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, সেটা 0 থেকে 1-এর মধ্যে, আর প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স 2 থেকে 1-এর মধ্যে, মানে 1 থেকে 2-এর মধ্যে, যাই হোক। তো এখানে আমরা ভ্যালু বসিয়ে দেখতে পারি 1 মাইনাস হাফ প্লাস 2 মাইনাস 2 মাইনাস হাফ প্লাস 1, এটা কাটলো, এটা কাটলো, তাহলে আনসার এলো 1। ব্যাস। তো এইভাবে আমরা ব্রেক করে করে করতে পারি। কখন করব ব্রেক করে? না যখন আমাদের ওই ফাংশনটা ওই রেঞ্জের মধ্যে নিজের নেচার চেঞ্জ করবে। যদি না চেঞ্জ করে তো ডাইরেক্ট করব, এটা হলো নিয়ম। এবার যেটা আমরা দেখব, যদি 0 থেকে a fx dx একটা ফাংশনের ইন্টিগ্রেট করতে বলে, তাহলে যেটা আমাদের হবে আনসার, মানে আনসার না, এটা আসলে আমরা চেঞ্জ করে নিতে পারি। কীরকম এটা করতে পারি আমরা, 0 থেকে a থাকলো f of a মাইনাস x dx, এইটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এর ফলে কি হয়, মাঝে মাঝে অঙ্ক করতে সুবিধা হয়। এক্সাম্পলও আমরা দেখব আগে, কোনো সমস্যা নেই। এই টাইপের ফর্মুলাগুলোকে কাজে লাগাতে হয়, ঠিক আছে। তারপর যদি a থেকে b fx dx আসে, তাহলে সেটাকে আমরা করতে পারি a থেকে b f of a প্লাস b মাইনাস এক্স ডিএক্স। এটাকেও আমরা অনেকভাবে প্রয়োগ করব, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখব পরে, কারণ এগুলো মেনলি অঙ্কগুলো করতে, এগুলো অ্যাপ্লাই করলে অঙ্কগুলো অনেক ইজিলি হয়ে যায়। তারপর যদি আমরা একটা অঙ্কের দিকে আসি, যদি একটা অঙ্ক দেখি, তাহলে অঙ্কটা এরকম। অঙ্কটা হলো 0 to π/2 a sin x plus b cos x by c
সাইন এক্স প্লাস কস এক্স। যখনই আমরা সাইন এক্স আর কস এক্স দেখবো আর π/2 দেখবো, আমরা জানি সাইন অফ π/2 মাইনাস এক্স মানে হলো কস এক্স, আর কস অফ π/2 মাইনাস এক্স মানে সাইন এক্স। তো আমরা সেই 0 to a এফ অফ এক্স এর ডিএক্স মানে 0 to a এফ অফ a মাইনাস এক্স এর ডিএক্স, এই ফর্মুলাটা কাজে লাগাবো যখনই আমরা এই টাইপের জিনিস দেখব। তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটা কাজে লাগিয়ে দিচ্ছি। যদি করি তাহলে এটা কি আসছে, 0 to π/2 a সাইন অফ π/2 মাইনাস এক্স মানে a cos x প্লাস b সাইন এক্স বাই সাইন এক্স প্লাস cos x। এটাই এলো, এটা ইজিক্যালস টু এটা। তো আমি ধরলাম এটা আই, এটাও আই হবে কারণ দুটো ইকুয়াল। তো এবার আমি দুটো আইকে আমি যোগ করে দিলাম, তাহলে কি হলো 2i। 2i কত আসবে না 0 to π/2 নিচে সাইন এক্স প্লাস কস এক্স, আর ওপরে a কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স, তারপর b কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে a প্লাস b সাইন এক্স প্লাস কস এক্স। এটা এটা কাটলো, 0 to π/2 a প্লাস b হয়ে গেল। এবার আমরা জানি এটা এখানে একটা dx থাকবে, অবভিয়াসলি এখানে dx আছে মিস করা যাবে না। তো a প্লাস b যেহেতু কনস্ট্যান্ট বাইরে এলো আর dxটা x হয়ে গেল, π/4 হলো, π/4 হবে মানে আইটা π/4 হবে, যাই হোক π/2 আসবে আর 2টা ওখান থেকে নামবে, তাহলে a প্লাস b π/4। এইগুলো হলো অ্যাপ্লিকেশনস ফর্মুলার। আমি সাজেস্ট করব এই যে টাইম আছে এখন, যে মেন্স বা ডাব্লিউবিজির জন্য যে বই ফলো করেছে সেই সেম বই ফলো করতে, অঙ্কগুলো এই ফর্মুলা দিয়ে করতে, কারণ তাহলে ইজিয়ার হবে অঙ্কগুলো। এই ফর্মুলা দিয়ে করলে সলভ করাটা ইজি হবে। আমরা যদি আরেকটু এগোই, একটা ছোট জিনিস একটু বলে দেওয়া দরকার আমার মনে হয়, যাতে অঙ্ক খুব ফাস্ট করা যায়। কিছু শর্ট ফর্মুলা, এটার ফর্মুলাটার নাম মনে রাখার দরকার নেই, এটাকে বলে ওয়ালিস ফর্মুলা। এটার নাম মনে রাখার দরকার নেই, জাস্ট আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। সেটা হলো যদি 0 থেকে π/2 সাইন অফ nx dx দেয় or cos of nx dx, তাহলে তার ভ্যালুটা কি হবে? এটা এই ওয়ালিস ফর্মুলা দিয়ে বার করা যায়। এটা কি শর্টকাট মেথড একটা। এর ভ্যালুটা হবে, ধরা যাক n কি হতে পারে, n অড পজিটিভ ইন্টিজার হতে পারে, n ইভেন পজিটিভ ইন্টিজার হতে পারে, তাই তো দুটো কেস হতে পারে, অড পজিটিভ ইভেন পজিটিভ। যদি অড পজিটিভ হয় তাহলে ফর্মুলাটা এইভাবে মনে রাখতে হবে, n-1 ইন্টু n-3 করে যাবে টিল কত অবধি, অড পজিটিভ মানে 5, 4, 2, তারপর কি হবে 5 - 5 0, সেটা তো হয় না, তো টিল 2 অবধি যাবে। যে কিছু 7 হলে 6, 4, 2 বাই যেটা হবে n ইন্টু n-2 ... 1। এটা হলো যদি n অড পজিটিভ হয় মানে 5, 7 এরকম হয়। আর যদি n ইভেন পজিটিভ হয় তাহলে কি হবে, তাহলে জিনিসটা সেম থাকবে, n-1 n-3 করতে করতে 1 অবধি যাবে, নিচে n-2 করতে করতে 2 অবধি যাবে। কারণ যদি আমরা 4 বা 5 4 নিয়ে নিই, 4 বা 6 তাহলে কি আসবে 3, তারপর 1 বা 6 নিলে 5,
3 1 আসবে আর নিচে এ আসবে, কিন্তু এর সাথে অ্যাডিশনাল একটা π/2 থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হলো শর্টকাটের জন্য। যদি কখনো অঙ্ক দেয় তাহলে শর্টকাট এইভাবে করা যেতে পারে ওয়ালিস ফর্মুলা দিয়ে। এটা জাস্ট মাথায় রাখতে হবে। যদি বাই চান্স অঙ্ক দিয়ে দেয় ওয়ালিস ফর্মুলা কাজে লাগাতে হবে। তারপর যদি আরেক ধরনের গামা ফাংশন বলে একটা জিনিস আছে, গামা ফাংশন, এটা একটু বলে দিই। এটাও একটা শর্টকাট ধরনের জিনিস। সেটাই যদি 0 to π/2 sin to the power mx cos to the power nx dx যদি দেয়, এটার ভ্যালু কি হবে সেটা বার করতে হবে। তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, এত কঠিন করে বোঝানোর দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আর ফর্মুলা লিখে বোঝাতে গেলে এখন দেখে ভয় লেগে যাবে, তো সেটা দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়াটাই বেটার। তো যদি আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ 0 to π/2 sin of 4x into cos to the power 5x dx। এটা আমাকে ইন্টিগ্রেট করতে হয়েছে 0 to π/2 তে। তাহলে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে লিখব এরকম সাইন দেব, বা এটা এরকম সাইন না দিয়ে কেউ চাইলে আর এরকমও লিখতে পারে, নিজেদের ইচ্ছা। আর লিখে প্রথমে সাইনের উপর যে পাওয়ারটা আছে সেটা +1/2 করব, তারপর কসের উপর যে পাওয়ারটা আছে সেটা +1/2 করব, তারপর বাই 2 ইন্টু 4 + 5 + 2/2, মানে এটা প্লাস এটা +2/2, এটা আমরা করব। এবার জিনিসটা বুঝতে হবে জিনিসটা কীরকম হবে। তাহলে কি লিখলাম আমরা, প্রথমে আরেকবার 5/2 3 11/2। এটা মানে কি, এটা মানে হলো 5/2, এটা মানে হলো r of 5/2 মানে 5/2 - 1 ইন্টু 5/2 - 2, যতক্ষণ না নেগেটিভ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। কারণ এরপর কি হবে, এরপর -3 করলে নেগেটিভ চলে আসবে। আর তাহলে 3 মানে কত হবে, r of 3 এই 3 হবে না, 3 - 1, তাহলে 2 ইন্টু 3 - 2 1, তারপর নেগেটিভ চলে আসছে। তাহলে কি এলো, ভ্যালু কত আসবে, 3/2 ইন্টু 1/2 ইন্টু 2 বাই, এবার 2 ইন্টু 9/2 7/2 5/2 3/2 আর 1/2, তাই আসার কথা। এক এক করে কমবে টিল যতক্ষণ না নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এবার এইগুলো কাটলো, 2 2 কাটলো। এবার আনসারটা সবাই ক্যালকুলেট করে নিক, যতদূর সম্ভব আনসার হবে 8/315। যদি ক্যালকুলেশনে ভুল হয় তো একটু ঠিক করে নেবে সবাই, জাস্ট আমি একটু মনে মনে ক্যালকুলেট করলাম, এটা আনসার চলে এলো। এটা হলো গামা ফাংশন। যখন এই টাইপের কোনো দেবে ইকুয়েশন, তার ইন্টিগ্রেশন করতে হবে, তো এই গামা ফাংশন লাগানো হবে। এগুলো হলো শর্টকাটস, এগুলো মাথায় রাখলে পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেনে টাইম ওয়েস্ট করতে হবে না। আমি হাইলি রেকমেন্ড করবো এগুলো মাথায় রাখার জন্য। তারপর যদি আরেকটা জিনিস আমরা আসি, সেটা হলো
যে যদি পিরিয়ডিক ফাংশন হয়, যে পিরিয়ডিকভাবে তার সেম ভ্যালু আছে ধরলাম, তাহলে 0 to n এ fx dx এর ভ্যালু n অফ 0 to a fx dx হয়ে যায়। এটা একটা ফর্মুলা। যদি আমরা এর অ্যাপ্লিকেশন দেখি তাহলে 0 to 4 পাই sin to the power 8x dx এর ইন্টিগ্রেশন করে ভ্যালু বার করতে দিয়েছে। আমরা জানি sin x একটা পিরিয়ডিক ফাংশন, তো আমরা এটাকে কি করব, সুন্দরভাবে 4 into 0 to pi sin to the power 8x dx এইভাবে করাই যায়। কিন্তু আমরা জানি যে 0 to pi by 2 তে রিপ্রেজেন্ট করলে আমরা একটা ফর্মুলা শিখলাম, ওয়ালিস ফর্মুলা বা ওয়ালিস থিওরেম, যাই হোক। তো সেটার শর্টকাটটা আমরা জানি। তো এটাকে কী করলাম, আরও 2 দিয়ে গুণ করলাম, 8 0 to pi by 2 sin to the power 8 x dx। এবার ওয়ালিস ফর্মুলা লাগিয়ে দেবো। যাদের ওয়ালিস ফর্মুলা মানে মনে নেই তারা কিছুক্ষণ আগে গিয়ে দেখতে পারে ভিডিওর ওয়ালিস ফর্মুলাটা আরেকবার ভালো করে দেখে মনে করে নাও ওয়ালিস ফর্মুলা, কারণ এই ওয়ালিস ফর্মুলা দিয়ে আমরা কিন্তু অনেক হেল্প পাবো। তো যাদের মনে আছে তারা করে দাও। 8 into 7 into 5 into 3 into 1 by 8 into 6 into 4 into 2। যেহেতু এটা ইভেন, একটা পাই বাই 2, অড হলে থাকতো না। এবার আমরা এটাকে সলভ করব। 2 8 16 35 পাই বাই 32। এটা চলে এলো আনসার। কত ইজিলি আনসারটা বেরিয়ে গেল ওয়ালিস ফর্মুলা জানার জন্য। নাহলে কী করতে হতো, আমাদের আবার রিক্যালকুলেট করতে হতো। তো এই ছোটোখাটো ফর্মুলাগুলো জানতে হবে যাতে আমরা কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। তারপর যদি আরেকটা এক্সাম্পল আমরা নিই, ইভেন ফাংশন অড ফাংশন, একটা জিনিস বলে দেওয়া যাক, ইভেন ফাংশন অড ফাংশন, এই জিনিসটাও জানা অত্যন্ত জরুরি। ইভেন ফাংশন কি, অড ফাংশন কি? ইভেন ফাংশন কাকে বলে? যখন এফ অফ মাইনাস এক্স ইজ ইকালস টু এফ অফ এক্স হয়ে যায়। অড ফাংশন কাকে বলে? যখন এফ অফ মাইনাস এক্স ইজ ইকালস টু মাইনাস অফ এফ এক্স হয়ে যায়, এটাকে বলে অড ফাংশন। ইভেন ফাংশন অড ফাংশন কীভাবে কাজে লাগাবো আমরা? যদি আমাদের মাইনাস এ থেকে এতে এফ অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করতে দেয়, যদি সেটা ইভেন ফাংশন হয়, যদি সেটা অড ফাংশন হয়, যদি ইভেন হয়, ইভেন মানে কি এইটা, যদি ইভেন ফাংশন হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি 2 into 0 to a fx dx। যদি অড ফাংশন হয় তাহলে আমরা বলবো 0 তার ভ্যালু। ব্যাস এই জিনিসগুলো জানলে আমরা খুব ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারবো। যদি আমরা একটা উদাহরণ দেখে নিই, কোশ্চেনটা বলেছে মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2, এই রেঞ্জে আমাদের ভ্যালু চেয়েছে cos স্কোয়ার এক্স ডিএক্স এর। এর ভ্যালু চেয়েছে এই রেঞ্জের মধ্যে। তাহলে এটা কি করে আমরা বার করব? প্রথমে আগে আমরা চেক করব যে cos স্কোয়ার এক্স ডিএক্স এটা ইভেন ফাংশন না অড ফাংশন। তাহলে যদি cos স্কোয়ার এক্স মানে কি, cos এক্স স্কোয়ার, তারপর যদি আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে cos অফ মাইনাস এক্স
এর স্কোয়ার। cos অফ মাইনাস এক্স কী হবে? cos এক্স, তাহলে cos স্কোয়ার এক্স সেম চলে এলো। তাহলে এটা ইভেন্ট ফাংশন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 0 টু π/2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার সলভ করাটা অত্যন্ত ইজি ব্যাপার। এবার যারা জানে তারা আরামসে সলভ করে ফেলবে এই কোশ্চেনটা, কারণ এরপর cos স্কোয়ার এক্সটাকে আমরা 1 প্লাস cos 2x লিখব, তারপর এটা এক্স হয়ে যাবে, আর cos 2xটা আমাদের sin 2x/2 হয়ে যাবে। এবার π/2 বসিয়ে দেবো, ব্যাস আনসার চলে আসবে। এইভাবে জিনিসগুলো সলভ করতে হবে। আর বাকি কিছু ছোটোখাটো ফর্মুলাস বাকি রইল, সেটা এর পরের পার্টটায় বলছি। এই লাস্ট পার্টটায় আমরা একটা স্পেশাল কোশ্চেন নিয়ে আলোচনা করব, জাস্ট এক ধরনের স্পেশাল কোশ্চেন, তাহলে আমাদের থিওরিটা শেষ হয়ে যাবে। স্পেশাল কোশ্চেনটা কি? সামেশন অফ সিরিজ বাই ইন্টিগ্রেশন, ঠিক আছে? লিমিট অ্যাজ এ সামের অঙ্ক। একটা কোশ্চেন নিয়ে নিই, লিমিট বলেছে এরকম একটা অঙ্ক দিয়েছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা প্রায় 1/2n, যাই হোক n প্লাস n। তো এটাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করে এই অঙ্কগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা 1/n-কে কমন নেওয়ার চেষ্টা করবো। এটা অলমোস্ট সিমিলার। 1/n কমন নিলাম, তাহলে কত হলো? 1 প্লাস 1 প্লাস 1/n, 1 প্লাস 2/n, এরকম এলো লিমিট। এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো এটাকে একটা জেনারেলাইজড লিমিটের সামেশানের ফর্মুলায় লিখতে হবে। সেটা কিভাবে আমরা লিখব? এটাকে আমরা লিখব এইভাবে যে লিমিট, মানে এই 1/n-টাকে আমরা এটাকে জাস্ট r/n ফর্মুলায় লিখব। মানে এটাকে r/n মানে r যেখানে 1 2 3 এরকম সামেশন। তাহলে সামেশন কি লিখতে পারি আমরা? 1/1 প্লাস r/n, r is equals to 0 to n, তাই তো? এটা লেখা যায়। তো এবার যেটা আমাদের করণীয়, আর এর সাথে একটা 1/n গুণ। এবার এই r/n-টাকে আমরা h ধরে নেব, x ধরে নেব। তাহলে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, r/n টেন্ডস টু কত হবে? 0। তাহলে x টেন্ডস টু 0। তাহলে যদি এটা x হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কি হলো? 0 to 1 1/1 প্লাস x dx। এইভাবে এই কোশ্চেনগুলো সলভ করতে হয়। তাহলে চলে এলো আনসার log of 1 প্লাস x। তাহলে এটা কত থেকে কত? 1 থেকে 0। তাহলে log 2 মাইনাস log 1, মানে log 2 আনসার। log 2 হয়ে গেল আনসার। ব্যাস, যদি দেখানো যায় একটু, log 2 আনসার। তো এই টাইপের বলার বাকি ছিল। বাকি খুবই ইজি জায়গা এটা, তো কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের ইন্টিগ্রেশনের আমাদের যে ক্র্যাশ কোর্সের লেকচার সেটা শেষ হলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।